সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় রাজনীতিতে যোগ্য উত্তরাধিকার। দর্শক, আজ আলোচনার শুরুতেই আমি সজীব অজের জয়ের 50তম জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজের জয় 49তম জন্মবার্ষিকী পার করে 50-এ পা দিয়েছেন। তার এই জন্মদিনে আমরা নিরন্তর ভালোবাসা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করতে চাই। আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, দেশের খ্যাতিমান সাংবাদিক, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার আপনার কাছে যেতে চাই। আমরা রাজনীতি নিয়ে যখনই আলাপ করি আমরা দেখি যে আমাদের এই উপমহাদেশে একটি ধারা সবসময় প্রচলিত আছে, বলা হয় যে রাজনীতির উত্তরাধিকার। আমরা যদি আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকাই, সেখানে মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং সর্বশেষ রাহুল গান্ধী একটি ধারাবাহিকতা সেখানে রয়েছে। আমরা যদি ইন্দোনেশিয়ার দিকে তাকাই, সেখানে সুকর্ণ বা তার মেয়ে মেঘবতী সুকর্ণ, তারপরে আমাদের বাংলাদেশেও এরকম রাজনৈতিক একটি ঐতিহ্য আছে, বিশেষ করে শেখ পরিবারে বঙ্গবন্ধু, তারপরে তার কন্যা এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি টানা 3বার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার যদি এ ধরনের আমরা বিশ্লেষণ করে দেখি, ইতিহাস কি বলে যে যোগ্য উত্তরাধিকার না থাকলে, আবার এরকম দেখা যাচ্ছে যে অনেকের যোগ্য উত্তরাধিকার না থাকাতে তাদের নাম আমরা ওইভাবে পরবর্তী প্রজন্ম জানতে পারে না। রাজনীতিতে যোগ্য উত্তরাধিকারের তাৎপর্য বা প্রয়োজনীয়তা এবং যোগ্য উত্তরাধিকার থাকলেই যে রাজনীতিতে সে ভালো করতে পারবে, এ ধরনের কি কোনো বিষয় আছে যে ইতিহাস আসলে কি বলে? আপনাকে ধন্যবাদ। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হরহামেশা যে বিষয়গুলোটি নিয়ে বা যে বিষয়গুলো নিয়ে আমরা ভাবিত হই, তার প্রধান বিষয়টি আপনি তুলে ধরেছেন বলে মনে হয় আমার কাছে। দেখুন, এই উপমহাদেশে 47 পরবর্তী রাজনৈতিক দৃশ্যপট ভারতের ক্ষেত্রে যেমনটা, ভারতের দুই প্রান্তে, পূর্ব পশ্চিম প্রান্তে পাকিস্তান বা বাংলাদেশ তেমনটা নয়। তো আমার মনে হয় একটি ইতিহাসের তথ্য, 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ চলমান ছিল, সেই সময় আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভ্রাম্যমাণ দূত ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তার সঙ্গে একটি পর্যায়ে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর দেখা হয়। তো বিচারপতি চৌধুরী ধন্যবাদ জানিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। তো প্রধানমন্ত্রী একটি কথাই বলেছিলেন যে খেয়াল রাখবেন পাকিস্তানের মতো বাংলাদেশে যেন কোনোদিন সামরিক শাসন না হয়। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত আমার কাছে। কিন্তু বাংলাদেশ সেই কথা রাখতে পারেনি। 75 থেকে 90 বাংলাদেশে একটা সামরিক শাসনের বিরতি ঘটেছিল। 90-এর পর থেকে বলা যায় যে এক ধরনের রাজনৈতিক ধারাবাহিকতা বজায় আছে, যে কোনোভাবে হোক। আর এর বিপরীতে ভারত 47 থেকে আজ অবধি রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রেখেছে। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার হাত বদল হয়েছে। ভারতের রাজনীতি নিয়ে আমাদের নানাবিধ প্রশ্ন থাকতে পারে। সাম্প্রতিক যে দলটি ক্ষমতায়, সেটি ভারতের মৌলিক লক্ষ্য আদর্শের সঙ্গে যায় কি না সে নিয়ে আমাদের প্রশ্ন আছে, অনেকেরই প্রশ্ন আছে, ভারতের প্রগতিশীল অনেক মানুষেরই প্রশ্ন আছে। কিন্তু সব প্রশ্নকে অতিক্রম করে যেটি ভারতের দিকে তাকিয়ে আমরা অনুভব করি যে রাজনীতি এখনও প্রধান হয়ে আছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এবং বলতে আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে যে বাংলাদেশে একটি সামরিক বিরতি ঘটেছিল। এমনকি হুসাইন মোহাম্মদ এরশাদ 82-তে যখন ক্ষমতা নিয়েছিলেন, তখন তার আগে তিনি বেশ হাঁকডাক করেই ক্ষমতা নিয়েছিলেন। তার আগে তিনি
একটি লেখা লিখেছিলেন, সাক্ষাৎকারও দিয়েছিলেন, লেখাটা হলিডেতেও ছাপা হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে সামরিক বাহিনীর একটি রাজনৈতিক কর্মকাণ্ডে সামরিক বাহিনীর অংশগ্রহণ থাকা দরকার, তাহলে সামরিক বাহিনী আর কোনো দিন রাজনীতির ক্ষমতার অভিলাষী হবে না। এ ধরনের সামরিক বাহিনীকে রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়েছে প্রেটোরিয়ান আর্মি, অর্থাৎ রাজনীতি অভিলাষী সেনাবাহিনী। আর যেমন স্যামুয়েল হান্টিংটন, এসি ফাইনার, এই সমস্ত বিশেষজ্ঞ যারা এই নিয়ে কাজ করেছে, তাদের কথা হচ্ছে সামরিক বাহিনী যখনই পেশাদারিত্ব হারায় তখন কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ধস নেমে যায় সামরিক বাহিনীতে। তো কাজেই সামরিক বাহিনীর এই যে রাজনীতি অভিলাষী হওয়াটা ঠিক নয়। যাকে এগুলো তত্ত্বের কথা, কিন্তু আমরা 90-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে 3 জোটের রূপরেখার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের অধ্যায়ের উন্মোচন করতে চেয়েছিলাম। তো তারপর থেকে আজ অবধি আমরা বলবো যে রাজনৈতিক ধারাবাহিকতা বজায় আছে। গণতন্ত্র এসেছে কিনা বা কতটুকু প্রাতিষ্ঠানিকৃত হয়েছে তা নিয়ে হয়তো অনেক কথা হতে পারে। যেমন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশ এখনও গণতন্ত্র নয়, পৃথিবীর কোনো দেশেই শতভাগ গণতন্ত্র নয়। তবু বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলি, আমি লিখেছিও বটে, যে বাংলাদেশে গণতন্ত্র না, আছে ডেমোস্ক্লেরোসিস। ডেমোস্ক্লেরোসিস আমি দুটো শব্দ এক করেছি, ডেমোক্রেসি যোগ স্ক্লেরোসিস। স্ক্লেরোসিস একটি রোগ, ডাক্তার সাহেবরা ভালো জানেন। রোগটিতে শরীরের ধমনী শুকিয়ে যায়, রক্ত প্রবাহিত হয় না, আপাত দৃষ্টিতে মানবদেহটি আছে কিন্তু সচল সজীব নয়। তো বাংলাদেশে গণতন্ত্র সংবিধানে আছে, কিন্তু বাস্তবে গণতন্ত্র থেকে আমরা অনেক দূরে আছি, অনেকটা কাজির গরুর মতো, যে খাতায় আছে গোয়ালে নাই। তো গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতা, আর সেটা কথায় নয়, কাজে। আমি তো কোথাও গণতান্ত্রিক মানসিকতা খুঁজে পাচ্ছি না আমি এখনও। তো বাংলাদেশকে আরও দূরে, অনেক দূরে যেতে হবে। কিন্তু লক্ষণীয় যে 24 বছর 4 মাস আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ পেয়েছি, তখন কিন্তু আমাদের নিজেদের কাছে অঙ্গীকার ছিল, সেটা গণতান্ত্রিক অঙ্গীকার, একটা কাঠামোগত গণতান্ত্রিক অঙ্গীকার নিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। বাংলাদেশ সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত হবার কথা ছিল গণতন্ত্রের দিক থেকে। 72 সংবিধান দিয়ে আমরা প্রমাণ করেছিলাম যে আমরা কতটুকু গণতান্ত্রিক। 72 সংবিধান একেবারে ত্রুটিহীন তা বলবো না, সম্ভবও ছিল না, মাত্র 9 মাসের মধ্যে ওটি করাও সম্ভব ছিল না। কিন্তু আমরা যা করেছিলাম ওইটুকুতেই অন্তত আন্তর্জাতিক অঙ্গন থেকে অভিমত এসেছিল যে তৃতীয় দুনিয়ার সবচাইতে ভালো একটি সংবিধান 72 সংবিধান। এটি গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। তারপরে আর একটা কথা বলা হয় যে বাংলাদেশ তো গণতন্ত্রের অভিযাত্রা বেশ ভালোই হয়েছিল, কিন্তু 75-এ এসে একটু হোঁচট খেলো। কথাটা আমি সম্পূর্ণ একমত নই, এই জন্যে যে 75-এর 25শে জানুয়ারি থেকে যে নতুন ব্যবস্থা চালু হলো চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে, ওটাকে একটু বুঝতে হবে এই জন্যে যে তৎকালীন বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটা অনিবার্য পরিণতি ছিল চতুর্থ সংশোধনী। কিন্তু বঙ্গবন্ধু অন্তত অর্ধ ডজন মানুষের কাছে বলেছেন এটা সাময়িক ব্যবস্থা মাত্র, এবং তিনি বলেছেন যে আমি মানুষ, ফেরেশতা নই, আমি ভুল করতে পারি, কিন্তু আমার বাহাদুরি হচ্ছে আমি ভুল শুধরাতে পারি। এই যে সিস্টেম করলাম বাকশাল, এটা যদি ভুল হয় বদলেই ফেলবো। তো সেই সময় হয়নি। তো বাকশালকে অগণতান্ত্রিক আপাত দৃষ্টিতে বলা যায়, যেহেতু সব দল চলে গিয়েছিল, এক দল, কিন্তু বাকশাল একটা দল ছিল না, এটা বোঝার ভুল তাত্ত্বিকদের। এটা ছিল অভিন্ন জাতীয় মঞ্চ, ন্যাশনাল প্ল্যাটফর্ম, সাময়িকভাবে পরিস্থিতি সামলানোর জন্যে। তো যাকে, কিন্তু আমরা 75 থেকে 90 পর্যন্ত
সামরিক শাসনকে কখনোই ইতিবাচকভাবে দেখব না। স্যার আপনার কাছে আবার আসবো আমি। ইকবাল সোবহান চৌধুরী, যেটি আমরা আলোচনা করছিলাম যে রাজনীতিতে যোগ্য উত্তরাধিকার, দেশের রাজনীতির যে প্রেক্ষাপট তাতে বড় দুটি দলের যে উত্তরাধিকার বা ভবিষ্যতে যে নেতৃত্ব দিতে পারে বা কারা নেতৃত্ব আসে তাদের যোগ্যতার নিরিখে আসলে কাকে আপনি এগিয়ে রাখবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আজকে দিনে আপনিও বলেছেন সজীব অজের জয়, যাকে অনেকেই অভিবাদন করেন নূতন প্রজন্মের তারুণ্যের জয়। তারুণ্যের প্রতীক। এবং আজকের যে ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ সজীব অজের জয়ের মা। আর ছেলে হিসাবে তার যে তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে তিনি এটাকে রূপ দিয়েছেন বাস্তবতায়। তাই তাকে বলা চলে যে তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। সেই হিসাবে তার আজকের 50তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাই। আপনি যে প্রশ্নটি তুলেছেন, বলতে ভুলে গেছি, আমিও জন্মদিনে শুভেচ্ছা জানাবো জয়কে, জি আমাদের তারুণ্যের, সৃজনশীল তারুণ্যের প্রতীক। জি, যদি আপনি বলেন উত্তরাধিকার রাজনীতিতে, এটি নিয়ে আলোচনা সমালোচনা আছে। অনেকেই বলার চেষ্টা করেন কোনো রাজনীতিতে উত্তরাধিকার কেন থাকবে। রাজনীতি হলো একটি উন্মুক্ত মঞ্চ, সেখানে যারা আসবেন তাদের মেধা যোগ্যতার ভিত্তিতে তারা আসবেন। তাই যদি রাজনীতিতে উত্তরাধিকারের কথা বলেন তাহলে অবশ্যই শুধু রক্তের কারণের জন্যেই উত্তরাধিকার নয়, রক্তের সাথে যোগ্যতা, মেধা, আন্তরিকতা এবং তার নিজের যে প্রয়াস, এগুলো থাকতে হবে। আমাদের ভারতবর্ষে বিশেষ করে এই অঞ্চলে উত্তরাধিকার আমরা দেখেছি ভারতে, আমরা দেখছি পাকিস্তানে এবং আমরা বাংলাদেশেও দেখছি, এমনকি শ্রীলঙ্কায়ও ছিল। আপনি যদি বলেন যে কিছু কিছু ক্ষেত্রে বিদেশেও আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এক সময় সেখানে যে আমাদের কেনেডি পরিবার, পরবর্তীতে বুশ পরিবার, এমনকি ক্লিন্টন নিজে এবং ক্লিন্টনের স্ত্রী, সেই হিসাবে বলা যায় যে উত্তরাধিকার শুধুমাত্র যে রক্তের কারণের জন্য বা সম্পর্কের কারণের জন্য আসছে তা নয়। কোনো একটি পরিবারে একজন যোগ্য যদি মেধা সম্পন্ন যদি কোনো ব্যক্তি বা থাকে এবং সেই কারণের জন্য যদি তিনি রাজনীতিতেই বলুন অবশ্য অথবা ব্যবসায় বলুন, সে যদি ভালো করে, তাহলে কি শুধু ওই পরিবারে জন্ম নিয়েছে বলে তার উত্তরাধিকারের কারণের জন্য তার যোগ্যতাকে কি আপনি অস্বীকার করবেন? নিশ্চয়ই না। যেমন ধরুন আজকে আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাই, আমাদের জাতির জনক তিনি উত্তরাধিকার নিয়ে আসেননি, তিনি একেবারেই শিকড় থেকে উঠে এসেছেন। এবং সাধারণত মহাপুরুষ বলুন বা মহামানব বলুন, তাদের উপরে কিন্তু আলাদা সৃষ্টিকর্তার কিছু যাকে বলে আশীর্বাদ থাকে। না হলে একটি অজপাড়া গায়ে টুঙ্গিপাড়াতে জন্ম নিয়েছে একটি পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে, সেই পরিবারের ছেলেটি একটি ইতিহাসের তিনি পাতায় নিজের নাম লিখলেন বা একটা ইতিহাসের সূচনা করলেন, ইতিহাস তৈরি করলেন। সেটা কি তার পরিবারও কি কোনোদিন কল্পনা করেছিল? নিশ্চয়ই না। কিন্তু
হয়েছেন কেন? তার মধ্যে সেই যোগ্যতা ছিল, সেই চেতনা ছিল এবং দৈব যে আশীর্বাদ সেটি ছিল। এরপরে আসুন, যেহেতু বঙ্গবন্ধু একটি স্বনামধন্য নাম, সেই কারণের জন্য তার পরিবারের উত্তরাধিকার বিষয়টি এসছে। আজকে যদি তার উত্তরাধিকার হিসাবে যদি আমরা আজকে আমাদের প্রধানমন্ত্রীকে দেখি তার কন্যা হিসাবে, এক সময় হয়তো তিনি উত্তরাধিকার বা রক্তের কারণের জন্য তিনি উত্তরাধিকারিত্বতে তিনি এই আওয়ামী লীগের সভাপতির পদ পেয়েছিলেন এবং সরকার গঠন করেছিলেন। কিন্তু আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি তার মেধা, তার যোগ্যতা, তার অর্জন যদি আপনি ধরে নেন, মূল্যায়ন করেন, তাহলে কিন্তু আপনি শুধু উত্তরাধিকারের যোগ্যতায় কিন্তু তিনি আজকের জায়গায় আসেননি। প্রথমে যখন এসছেন তখন আমাদের জাতির জনকের কন্যা, কিন্তু আজকে তিনি কিন্তু একজন সফল রাজনীতিবিদ, একজন বিশ্বব্যাপী পরিচিত একজন সরকার প্রধান, এবং বাংলাদেশের যদি প্রেক্ষাপট যদি আপনি দেখেন, আমাদের জাতির জনক একটি ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশ সৃষ্টি করে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অবশ্যই জাতির জনকের কন্যা, কিন্তু শেখ হাসিনা ব্যক্তি হিসাবে তিনি কিন্তু তার নিজের ইতিহাস তিনি তৈরি করেছেন। সরকার প্রধান হিসাবে রাজনৈতিক তার দলের দল পরিচালনায় আজকে চিন্তা করে দেখুন যে তিনি এতগুলো বছর, সেই 82 সাল থেকে 81 সাল থেকে আজকে কত বছর, প্রায় 38 বছর, 38 বছর তিনি একটি দলের অপ্রতিদ্বন্দ্বী তিনি নেতৃত্ব দিচ্ছেন। কেউ কোনো কল্পনাও করতে পারে না তার অবর্তমানে বা তার বিকল্প কোনো নেতৃত্ব তার দলের ভিতরে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। এটা কিন্তু তিনি নিয়ে অর্জন করেছেন। সেই হিসাবে যদি বলেন, উত্তরাধিকারটাই কিন্তু একমাত্র বিষয় নয়, যোগ্যতাও কিন্তু একটা বড় বিষয়। এরপরে আসি ওনার সন্তান হিসাবে। দেখুন, বঙ্গবন্ধুর পরিবার, তার সপরিবারে তাকে হত্যা করা হয়েছে, তার 3 ছেলে, শিশু রাসেল সহ, তার মহিষী, তার স্ত্রী, পুরো পরিবার হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে যেটি আমাদের শ্রদ্ধেয় ইতিহাসবিদ আনোয়ার ভাই বললেন যে 75-এর পর থেকে 90 পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছেন, সামরিক অথবা অন্যরা, তারা সবাই রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছেন। সেই পরিস্থিতিতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দলের হাত ধরলেন এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যয় ঘোষণা করলেন। আজকে দেখুন, তার পরিবারের, তার প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার নিজের একটা স্থান ইতিহাসে করে নিয়েছেন নিজের যোগ্যতায়। তার পরিবারের 2 জন সন্তান, সেই হিসাবে যদি ধরেন তাহলে জয় এবং তার মেয়ে পুতুল। জয় তার যে অবস্থান সেটি আমরা সবাই জানি। ডিজিটাল বাংলাদেশ বলুন, আজকে নতুন প্রজন্মের কাছে একটি আইডল বলুন, আইকন বলুন, সেগুলো তিনি প্রমাণ করেছেন। অপরদিকে দেখুন পুতুল, কেউ চিনত না তাকে প্রথমে, কিন্তু শুধুমাত্র কি প্রধানমন্ত্রীর সন্তান হিসাবে তিনি আজকের পজিশনে এসেছেন নয়, তার নিজের মেধা বলুন, আন্তরিকতা বলুন, অটিজম নিয়ে তিনি শুরু করলেন এবং অটিস্টিক যে শিশু, তাদের জন্য যে ভালোবাসা আজকে শুধু বাংলাদেশে নয়, তিনি আজকে আন্তর্জাতিকভাবে কিন্তু আজকে তিনি পরিচিত। অপরদিকে দেখুন আমাদের জাতির পিতার আরেক কন্যা শেখ রেহানা, তাকে দেখুন, যখন জাতির জনককে
পুরো পরিবার সহ হত্যা করা হলো। এই দুটি বোন কিভাবে বেঁচে ছিল, একেবারে এতিম, একটি রাতে সমস্ত পরিবার তাদের হারিয়েছে। এরকম ঘটনা কিন্তু বিশ্বের ইতিহাসে খুব বিরল। এক রাতে সমস্ত কিছু হারিয়ে ফেললেন তারা। দুজন বোন, তারা একে অন্যকে জড়িয়ে ধরে তারা বড় হয়েছেন, অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন। আজকে সেই শেখ রেহানার মেয়ে দেখুন, টিউলিপ, তিনি লন্ডনে, তিনি কিন্তু আজকে জনপ্রতিনিধি, একজন অভিবাসী হিসাবে আজকে লন্ডনের মতো জায়গাতে নির্বাচিত হওয়া যোগ্যতা এবং মেধা ছাড়া সম্ভব নয়। সেখানে কিন্তু জাতির জনকের বঙ্গবন্ধুর দৌহিত্র হিসাবে কিন্তু নয়, শেখ রেহানার মেয়ে হিসাবে নয়, তার নিজের যোগ্যতা দক্ষতাতে আজকে সে জনপ্রতিনিধি। এবং ভবিষ্যতে যদি লেবার পার্টি ক্ষমতায় আসে, হয়তো দেখা যাবে তিনি মন্ত্রীও হয়েছেন। অর্থাৎ একটি পরিবারের এই যে উত্তরাধিকার, যদি বলেন হ্যাঁ উত্তরাধিকার অবশ্যই, কিন্তু সেই উত্তরাধিকার শুধুমাত্র রক্তের আখরে নয়, সেটি যোগ্যতার নিরিখে তারা করেছেন। জয়ও কিন্তু আজকে আপনি যেটা বললেন যে জয়, আমরা যদি দেখি উচ্চশিক্ষিত, ভদ্র, জাতির জনককে যেমনিভাবে একটা বিশাল দেহ, তাকে দেখলেই একটা বাঙালি পুরুষের মধ্যে এরকম সুন্দর পুরুষ খুব কম আছে। তার অবয়ব, তার কণ্ঠ, জয় কিন্তু তার নানার মতো অনেকটা অবয়ব পেয়েছে। সুদর্শন, খুব মেপে কথা বলেন, এবং যেটুকু কথা বলেন নতুন প্রজন্মকে আকৃষ্ট করে। যে কয়েকটি আমরা মিডিয়াতে তাকে বলতে দেখেছি, ইকোনমিক ফোরাম বলুন বা নতুন প্রজন্মের ফোরাম বলুন, সেখানে যখন বক্তব্য রেখেছে, তাদেরকে কিন্তু উজ্জীবিত করার জন্য যে কথাটি তিনি বারবার বলেন যে তাদেরকে শুধু চাকরি করার জন্য নয়, তারা যেন এক একজন তারা যেন উদ্যোক্তা হতে পারে, অন্যকেও যেন আবার চাকরি দিতে পারে, সেই ধরনের স্বপ্ন তিনি দেখিয়েছেন। আর আইসিটি করে বাংলাদেশকে কোথায় নিয়েছে সেটা তো এখানে বসেও আমরা আজকে উপলব্ধি করি। আমরা একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, যেটি ইকবাল সুবহান চৌধুরী বললেন যে সজীব অজের জয়ের যে মেধা এবং তারুণ্যের যে একটি আইকন, তিনি আইডল, তিনি সেটি যেমন প্রমাণ রেখেছেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে, যেটি আমরা এই করোনাকালীন এই সংকটেও আমরা ভার্চুয়ালি বিভিন্ন সময় যোগাযোগ করে এবং আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা যেটি পাচ্ছি, সেটি তার একটি অন্যতম স্বপ্ন বা অবদান বলা যায়। আমি আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, সেটি মূল বিষয় হচ্ছে যে যোগ্যতা এবং উত্তরাধিকার দুটিকে কি আপনি পাশাপাশি রাখবেন, নাকি যোগ্যতাই নেতৃত্ব নির্বাচনের একমাত্র মাপকাঠি? আপনার প্রশ্নটি ঠিকই ছিল, ধন্যবাদ। শেষের দিকে আপনি যে লেজটি যোগ করলেন, তার পরিপ্রেক্ষিতে উত্তরটি বেশ জটিল হতে বাধ্য। তো ইকবাল সুবহান চৌধুরী যেমন বলছিলেন যে রক্তের উত্তরাধিকার, যোগ্যতা, মেধা মিলিয়ে সজীব ওয়াজেদ জয়কে একটা অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। অত্যন্ত সুন্দর একটি মন্তব্য আমি মনে করি। তো রাজনীতিতে হাতে খড়ি হওয়া এখনও ঘটেনি, যদিও তিনি 2010-এ ওই রংপুর থেকে প্রাথমিক সদস্য হয়েছেন তিনি। তবে তিনি দেশটিকে পর্যবেক্ষণ করছেন পারিবারিক কারণে এবং নিজস্ব প্রয়োজনে। আজকে আপনি যেমনটা ইঙ্গিত করলেন যে যদি বাংলাদেশ ডিজিটালাইজড না হতো, তাহলে এখন এই করোনাকালে অনেক ভার্চুয়াল মিটিং করা সম্ভব হতো না। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে বসে থেকে সারা বাংলাদেশ চালাচ্ছেন
ওই ডিজিটালাইজেশনের ফলেই। তো কাজে এদিক থেকে বলবো যে জয়ের এই অবদানটি একটু দূরদর্শী অবদান আমি মনে করি আর কি। তবে আসল কথায় ফিরে আসি, বাংলাদেশের রাজনীতি বেশ কঠিন, রাজনীতিই কঠিন যে কোনো দেশে। তা ওই যে ব্রিটেনের কথা বলা হলো, সেখানেও বেশ কঠিন, বাংলাদেশে আরও কঠিন এই জন্যে যে বাংলাদেশে রাজনীতির যে প্রয়োজনীয় পাটাতন সেটুকু কিন্তু নাই। এখানে আবেগ এবং প্রচারণার ভিত্তিতে রাজনীতি গড়ে তোলা হয় আর কি। আর অন্তরালের অনেক কিছু নাটকে ঘটনাও ঘটে, সেগুলো তো নাই বা বললাম। তবে জয়ের জন্য আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের মধ্যে মেধার যথেষ্ট প্রয়োজন আছে এখনও। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর মেধা, উদ্ভাবনী নেতৃত্ব সব মিলিয়ে আওয়ামী লীগকে সুরক্ষা দিয়েছে, দেশকে বাঁচিয়েছে। অন্তত আমরা যা প্রত্যাশা করি শতভাগ পূরণ না হলেও দেশ তো এগিয়েছে। সারা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বিশ্বের বিস্ময় হিসাবে এই দেশটি আর কি। তো এমনকি করোনাকালেও আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ সন্তোষজনক বলা যায়। এগুলো ওই নেতৃত্বের কারণে হয়, নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। এই জন্য যে বাংলাদেশ রাষ্ট্রটির বাংলাদেশ হয়ে ওঠার পেছনে বঙ্গবন্ধুর নেতৃত্ব অত্যন্ত সম্পূর্ণ অনুঘটকের ভূমিকা পালন করেছিল আর কি। তো সেই সুবাদে এখন অর্জিত দেশটিকে যদি একটু ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে হয় সমৃদ্ধি, উন্নয়ন এবং সমৃদ্ধির মধ্য দিয়ে, সেখানেও নেতৃত্ব প্রয়োজন। বঙ্গবন্ধু আমরা যদি একটু আপনাকে একটু যোগ করি আপনার সঙ্গে, আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে যাই, যেমন হোসেন শহীদ সরওয়ার্দী বা শেরেবাংলা একে ফজলুল হকের মতো নেতা যারা জনপ্রিয়তায় অপ্রতিদ্বন্দ্বী ছিল, সারা বাংলাদেশের মানুষের মনের মণিক উঠাইছিলেন, তাদের কিন্তু উত্তরাধিকারকে কিন্তু আমরা ওইভাবে আর পাইনি। আপনি কিন্তু পক্ষান্তরে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে সপরিবারের এই যে নৃশংস হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর দুই কন্যা তারা অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই কিন্তু তারা সংগ্রাম করে প্রেক্ষাপট যোগ করেছেন যে যাদের নাম আপনি বললেন, বাঙালি রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, যে মাওলানা ভাসানীর নামও নিতে হবে। ভাসানীকে নিয়ে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও ভাসানীর ক্ষেত্রে আমরা অনেকটা যাকে বলা হয় যে ভার্নাকুলার পলিটিশিয়ান, একেবারে তৃণমূল থেকে উঠে আসা, কিন্তু শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী এরা প্রাজ্ঞ, বিজ্ঞ এবং যথেষ্ট মেধা সম্পন্ন ছিলেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে এদের সবার প্রতি কিন্তু শ্রদ্ধা জানানোর কথা আছে, কারণ এদের হাত ধরেই, বিশেষ করে হোসেন শহীদ সরওয়ার্দীর হাত ধরে বঙ্গবন্ধু রাজনীতিতে এসেছিলেন আর কি। তো এদের মেধা, বঙ্গবন্ধু তিনি যে পরিমাণ পড়াশোনা করেছেন, প্রাতিষ্ঠানিক বিদ্যা তার হয়নি অতটা, এটা অস্বীকার করে লাভ নেই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, দেখা গেল চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সহমর্মিতা জানানোর অপরাধে তিনি বহিষ্কৃত হলেন এবং তিনি সময়ও পাননি প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করবার জন্যে। কিন্তু জীবন থেকে নেওয়া পাঠ, সেই পাঠে তিনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। তার প্রমাণ, তার বক্তব্য, বিবৃতি, তার লেখা, তার কর্মকাণ্ড সব কিছুই মানুষ লগ্নতা। এটা কিন্তু একটা চেতনার নাম নয় শুধু, এটা বরং মানুষের মনুষ্যত্ব বোধের পরিচয়। সেইখানেই সেই বোধে সমৃদ্ধ ছিলেন বঙ্গবন্ধু। তা কাজে বাংলাদেশের রাজনীতিতে মেধার প্রয়োজন আছে আমি মনে করি। সেই মেধা সংযোজন করতে পারে জয়, এবং সেই জন্যে আমরা আশাবাদী থাকব। তবে রাজনীতির রন্ধিসন্ধি তাকে একটু বুঝতেও হবে, কারণ শুধু মেধা দিয়ে রাজনীতিতে টিকে থাকা মুশকিল, যদিও আমরা চাই মেধা সম্পন্ন রাজনীতি।
স্যার আপনার কাছে আবার আসবো আমি। ইকবাল সোবহান চৌধুরী, আমরা যদি সজীবজের জয়কে নিয়ে কথা বলছিলাম, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুণের কথা আপনি বলেছেন, একটি চরম প্রতিকূল অবস্থা আমি বলবো, যে সে সময় তিনি দেশে ফিরে এসেছিলেন এবং দীর্ঘ এক দশকের বেশি সময় সংগ্রাম করে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। সেই থেকে তার যে পথ চলে আসা এই পর্যন্ত, এবং জনপ্রত্যাশার যে জায়গাটি তৈরি হয়েছে, জন আস্থার যে জায়গাটি হয়েছে, সেটি কি প্রত্যাশা সেই পূরণে এই সজীবদের জয় কি কতটুকুন কাজ করতে পারে? আপনি তো অনেক কাছ থেকে তাকে দেখেছেন। জি, আমি যেটা বলতে চাই সেটা হলো জাতির জনক যেভাবে নিজেকে তৈরি করেছেন, কিন্তু তাকে কিন্তু কেউ বসিয়ে দেয়নি। তিনি নিজে একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে এসেছেন। তিনি ইতিহাসের পাতায় ছিলেন না, কিন্তু ইতিহাসের পাতায় নিজের নাম লিখে গেছেন। তিনি এই কাজগুলো করেছেন কি শুধুমাত্র দুটো দিয়ে। একটি হলো মানুষের প্রতি ভালোবাসা, আরেকটি হলো অদম্য সাহস, কমিটমেন্ট, নীতি নৈতিকতা মেনে নিয়ে, যেটি আমাদের আনোয়ার ভাই বললেন, তার অসমাপ্ত আত্মজীবনীতে প্রতিটি পাতায় পাতায় সেই নীতি নৈতিকতার কথাগুলো কিন্তু লিখে গেছেন। সেই সময়ের রাজনীতির, যদিও আজকের রাজনীতিতে কতটুকু সেগুলো আছে সেটা আবার আত্মজিজ্ঞাসা হওয়া দরকার আমাদের। যাই হোক, ঠিক তেমনিভাবে দেখুন তার কন্যা উত্তরাধিকারে হয়তো প্রথম তিনি আওয়ামী লীগের সভা নেত্রীর পদটি পেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র কি উত্তরাধিকারের যোগ্যতায় তিনি আজকের জায়গায় এসছেন তা নয়। দেখুন তার পিছনে পিছনে বুলেট আছে, অন্তত 19-20 বার তাকে হত্যার প্রয়াস হয়েছে। তিনি যখন আসলেন দেশে, একদিকে মুষলধারে প্রকৃতি কাঁদছে, আর তিনিও মুষলধারে কাঁদছেন। জনগণের জন্য বললেন, আমি সব হারিয়ে এসেছি, আপনাদের মাঝে আমি আমার নিজের হারানো পিতা মাতা সবাইকে, ভাই সবাইকে খুঁজে পেতে চাই। সেই যে তার যে ঘোষণা, সেই ঘোষণা থেকে কিন্তু এক বিন্দু তিনি আজ পর্যন্ত বিচলিত হননি। তার পথযাত্রা চিন্তা করে দেখুন, যে বাড়িতে তিনি বড় হয়েছেন সেই বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তার বাবা মার জন্য দোয়া করবেন, স্মৃতিকে আঁকড়ে ধরবেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। বাড়ির সামনে, গেটের সামনে তাকে দোয়া করতে হয়েছে, অঝরে কেঁদেছেন। আজকে দেখুন, এই কুসুমাস্তীর্ণ ছিল না তার পদযাত্রা। দলকে সুসংহত করা, দলকে সুসংগঠিত করা, তারপরে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, দেশের মানুষকে আবার ভোট এবং রাজনীতির কথা তিনি বলেছেন, সুসংগঠিত করে তিনি আসলেন ৭৫-এর পরে ৮১-৮১ পরে এসে তিনি একেবারে ৯১ পর্যন্ত আন্দোলন করলেন। ৯১-তে নির্বাচিত হওয়ার কথা, কিন্তু নির্বাচিত হতে পারেননি, তাকে অপেক্ষা করতে হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, সামরিক শাসনের বিরুদ্ধে তার চেয়ে বেশি তো কেউ আন্দোলন করেনি। আওয়ামী লীগের থেকে বেশি ত্যাগ তিতিক্ষা সেই সময় কেউ দেখায়নি, কিন্তু তারপরেও কিন্তু ৯১ নির্বাচনে জয়লাভ করতে পারেননি। সেটা মেনে নিয়েছেন তিনি, জনগণের রায়কে মেনে নিয়েছেন, নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। ৯৬-তে এসে তিনি ক্ষমতা পেলেন। কত বছর? ৮১ থেকে ৯৬। এরপর তার যাত্রা শুরু, এবং দেখুন দেশকে আজকে কোথায় নিয়ে গিয়েছেন। মাঝখানে আবার ২০০১ থেকে ২০০৮ ওই পিরিয়ডে সব আবার ঘুরে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্য যে ২০০৮ নির্বাচনে তিনি আসলেন, এবং আসার পরে আজকে পরপর ৩ বার তিনি নির্বাচিত হলেন। এটি কিন্তু একটা ইতিহাস। বাংলাদেশের মতো একটি জনবহুল, আনোয়ার ভাইয়ের ভাষায় বলতে হয়, অনেক
সংকটাপন্ন রাজনীতিতে অব্যাহতভাবে তিন টার্ম নির্বাচিত হওয়া এটা কিন্তু এটা কম সাফল্যের বিষয় না। এবং এইখানে আমি বলবো যে তিনি শুধুমাত্র তিনিও তার বাবার মতো দুটো গুণ তার আছে। একটি হলো জনগণের জন্য নির্ভেজাল ভালোবাসা, বা মৃত্যু দেশকে- ঝুঁকি নেওয়া, তাকে তো অনেকবারই আরেকটা মৃত্যুর হলো মুখে যেতে হয়েছে। আরেকটা হলো বাবার মতো সাহস। যেমন দেখুন যে তিনি বারবার 13, 14, 15-তে যখন সারা দেশে আগুন জ্বলছে তিনি বারবার বলেছেন যে আমি সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখার জন্য নির্বাচন করেছেন। বিরোধী দল বয়কট করেছে, অগ্নিসংযোগ করেছে, কিন্তু তিনি অটল সাংবিধানিক ধারাকে। এবং আনোয়ার ভাইয়ের ভাষায় বলতে চাই যে আমরা দেখতে চাই বাংলাদেশের সব দেশের গণতন্ত্র একই ধারায় চলবে তা কিন্তু নয়। গণতন্ত্রে কতগুলো শাশ্বত চরিত্র আছে, আইনের শাসন, দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক চর্চা, সেগুলো হলো শাশ্বত ধারা। কিন্তু এর পরেও কিন্তু এক একটি দেশে এক এক রকম তার দেশের যে মানুষের মনোজগৎ বা সেই দেশের অর্থনীতি বলুন, ভূ রাজনীতি বলুন, সব কিছু মিলিয়ে কিন্তু ওখানকার রাজনীতি এবং ওখানকার গণতন্ত্র আরেকটি রূপ পাবে। বাংলাদেশও সেই ধরনের একটা রাজনীতির পর্যায়ে আছে। এবং আমরা মনে করি যে আজকে প্রধানমন্ত্রী নিজে প্রমাণ করেছেন যোগ্যতা দিয়ে, মানুষের প্রতি ভালোবাসা দিয়ে, নীতি নৈতিকতার উপর বজায় থেকে তিনি একটি জায়গায় পৌঁছেছেন। আর তার ছেলের সম্পর্কে একটু কথাই বলতে চাই আমি। সজীব ওয়াজেদ জয় দেখুন, তিনি কিন্তু অনেকটা জন্ম যখন হয় তখন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ চলে। 27শে জুলাই তখন মুক্তিযুদ্ধ, এবং তারা বন্দী, সামরিক শাসন, পাকিস্তানের সেনাবাহিনী তারা গৃহবন্দী করে রেখেছেন। সেই সময়ে তার জন্ম হয়েছিল। পাশে বঙ্গবন্ধু ছিলেন না, কেউই ছিল না। সেই সময় জন্মের পর তারপরে 16ই ডিসেম্বরে আমাদের বিজয়, ওনার নাম রাখা হলো জয়। জয় মানে আনন্দ, সাফল্য, সব বিজয়। এবং সেই নামটি কিন্তু সে এখন পর্যন্ত তার নামের যে তাৎপর্যটি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সে এখন পর্যন্ত রাখার চেষ্টা তার অব্যাহত আছে। এবং সর্বশেষ যেটি আমরা দেখলাম, বঙ্গবন্ধু স্যাটেলাইট। আজকে দেখুন বাংলাদেশের মতো একটি কান্ট্রি, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা পেয়েছি, উৎক্ষেপণ হয়েছে, মহাকাশের সদস্য হয়েছি। এখানে বসে কিন্তু এখন যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমাদের এই ইলেকট্রনিক মিডিয়া পরিচালিত হচ্ছে। আগে আমরা সিঙ্গাপুরের বিদেশি স্যাটেলাইটের দ্বারা পরিচালিত হতাম, আজকে আমরা এখানে। এবং 48 বছর আগে, সেই 48 বোধহয়, হ্যাঁ, এই 46 বছর বেতবুনিয়াতে বঙ্গবন্ধু এই ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। তারপরে এবং আইনটিও কিন্তু বঙ্গবন্ধুর সময় করা। আইনটিও করা। তারপরে দেখুন এত বছর পরে তার নানার, এবং 2008 সালে বঙ্গবন্ধুর কন্যা যখন ইশতেহার দিলেন, নির্বাচনী ইশতেহার দিলেন, সেখানে সংযোজিত হলো এই জয়ের প্রেরণাতেই ডিজিটাল বাংলাদেশ করার। তারই পরিপ্রেক্ষিতে আজকে বেতবুনিয়াদ থেকে শুরু করে আমরা এখন মহাকাশে আছি। এবং অনেক দেশ এখনো কিন্তু মহাকাশে যেতে পারেনি, কিন্তু আমরা বাংলাদেশ গিয়েছি। এটাও তার গিয়ে এখানে আমি বলবো যে তার আরেকটি অনেক ধরুন প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবার, বিশেষ করে সরকারে যারা থাকেন, তাদের সন্তানদের বিভিন্ন রকমের দুর্নীতি বলুন বা ক্ষমতার অপব্যবহার বলুন, সেই ধরনের কিন্তু কিছু কিছু অভিযোগ বিভিন্ন সময় এসে থাকে। কিন্তু এখন পর্যন্ত জয় কিন্তু যাকে বলে স্পটলেস, মানে তার সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু কোনো আসেনি।
একটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ষড়যন্ত্র হচ্ছিল তার বিরুদ্ধে এফবিআই এর কাছে ইয়ে দিয়ে, সেখান থেকেও কিন্তু এফবিআই তার প্রতিবেদনে তিনি তাকে একেবারেই যাকে বলেছে যে এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত তাকে স্পর্শ করেনি। তাই যে সন্তানটি, তার মা 4 বছর 4টি টার্ম দেশের প্রধানমন্ত্রী, সেই সন্তান বিদেশে পড়াশোনা করে নিজের প্রচেষ্টায় সেখানে কাজ করে পরিশ্রম করে নিজের যে জীবন জীবিকা করছেন, এটিও কিন্তু একটা দৃষ্টান্ত। যে আমরা একটা বিরতি নিয়ে আসবো দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, যেটি ইকবাল সুবহান চৌধুরী উল্লেখ করলেন যে জয়ের জন্ম হয়েছিল 27 জুলাই 1971, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের সময়, সেই মুক্তিযুদ্ধের সময়, এবং তার নামটিও বাঙালির বিজয় গাথাকে কেন্দ্র করেই এই জয় নামটি এসেছে। সেই নামের যেমন সার্থকতা তিনি রেখে চলেছেন, তেমনি মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা, অর্থাৎ বঙ্গবন্ধুর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আসলে কি আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো? 71-এ জন্ম নেয়া জয় নামটি বেশ অর্থবহ। আপাত দৃষ্টিতে জয় মানে আমরা যে জয় ছিনিয়ে নিয়েছিলাম তার প্রতীক হচ্ছে জয়, কিন্তু গভীর দৃষ্টিতে দেখলে জয়টি শুরু হয়েছিল মাত্র 16ই ডিসেম্বর। আসল জয়ের যাত্রা শুরু হয়েছিল 16ই ডিসেম্বর থেকে। সেই পথে আমরা এখনও আছি এবং সেখানেই জয়কে প্রয়োজন। জয় যদি সচেতন থাকে যে মুক্তিযুদ্ধের সময় তার জন্ম এবং মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্বপ্ন তার মধ্যে মূর্ত হয়ে উঠুক, এই ব্যাপারে সে যদি নিজের কাছে অঙ্গীকারবদ্ধ থাকে, তাহলে জয় সম্পর্কে আমাদের যে আশাবাদ তা সম্পূর্ণ প্রতিফলিত হবে বাস্তবে। আমি এটা বিশ্বাস করি আর কি। তো এখন ইকবাল সুবহান চৌধুরী যেমনটা বলছেন যে আমাদের দেশের রাজনৈতিক পরিবারের যারা সদস্য হন তারা নানানভাবে বিতর্কিত হয়ে যান, প্রশ্নবিদ্ধ হয়ে যান। জয় এখনও কোনো বিতর্ক থেকে দূরে আছেন, কোনো প্রশ্ন থেকেও দূরে আছেন। তিনি মেধার ভিত্তিতে তার ভূমিকার চৌহদ্দিটি নির্মাণ করে নিয়েছেন এবং সেই চৌহদ্দির মধ্য থেকে বাংলাদেশকে সমৃদ্ধ করবার চেষ্টা করছেন। তো সেই জন্যে জয়ের মতো ব্যক্তিত্ব রাজনীতিতে প্রয়োজন বলে আমি মনে করি আর কি। রাজনীতি সমস্যা হয়ে গেছে, রাজনীতি সুবিধা লোভী, সুবিধা ভোগীদের একটা ক্ষেত্র হয়ে গেছে, রাজনীতি ব্যবসায়ীদের ক্ষেত্র হয়ে গেছে। এখানে জয়ের মতো মেধার সংযোজন যদি হয়, আমি অবশ্যই ভাবতে চেষ্টা করব যে রাজনীতিতে গুণগত বাঁকবদল হতে পারে এবং সেটা তার মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রমাণ করে দিয়েছেন তার উদ্ভাবনী নেতৃত্বের মধ্য দিয়ে। তো কাজেই তার সন্তান ওই ঐতিহ্যের সূত্রে যে রাজনৈতিক চেতনা ধারণ করছেন, তার সঙ্গে তার মেধার মিথস্ক্রিয়া যদি হয়, সংযোজন হয়, আমরা ভাবতে পারি যে অবশ্যই সেখানে একটি আশাপ্রদ ঘটনা ঘটবে বলে মনে করি আর কি। আরেকটি বিষয় সেটি জানতে চাই আপনার কাছে, যে বাংলাদেশে এখন আপনি যেটি উল্লেখ করলেন যে এই করোনাকালীন সময় আমরা কিছু ত্রুটি, বিচ্যুতি, দুর্নীতি, অনিয়মের নানা অভিযোগ দেখলো, চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখে দিল যে দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তদের যে প্রভাব প্রতিপত্তি যেমন থাকে সমাজে, সেটি কিন্তু সেভাবেই অটুট আছে। আপনি উল্লেখ করলেন যে মুনাফাখোর, নানা ধরনের লোকের অনুপ্রবেশ ঘটে রাজনীতি। সেইখানে জয় কি পারবে বাংলাদেশকে সঠিক পথে রাখতে? জয় কাছে থেকে তরুণ প্রজন্ম যারা জীবন শুরু করছে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে অনেক কিছু শিখতে পারে। এই জন্যে যে জয়কে যদি সারা জীবনটা তারা লক্ষ্য করে
যে জয় বিদেশে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু দেশকে ভোলেননি। দেশকে ভোলেননি, বারবার দেশে আসেন, দেশ নিয়ে ভাবেন, দেশের জন্য অবদান রাখার চেষ্টা করেন। আমাদের যে নতুন প্রজন্ম, সমস্যাটা হচ্ছে যে উন্নততর সুযোগ সুবিধার জন্যে বিদেশে পাড়ি দেয়, কিন্তু দেশকে ভুলে যায়। দেশে আসে বেড়াতে, দেশের জন্য তার যে করণীয় কিছু আছে সেটা সে বোঝে না। সেই জায়গায় কিন্তু জয় তাদের কাছে একটা শিক্ষণীয় প্রতীক হতে পারে বলে আমি মনে করি আর কি। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ইকবাল সুবহান চৌধুরী, যেটি আপনি এর আগে উল্লেখ করেছেন যে সততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত সজীবাজের জয়, ক্ষমতার এত কাছাকাছি থেকেও যাকে কোনো কিছুই স্পর্শ করতে পারেনি। আমরা যদি সেই সূত্র ধরেই বলি যে বাংলাদেশের রাজনীতির যে স্যার বললেন যে মুনাফাখোর, দুর্বৃত্তায়ন, নানা অসৎ লোকের একটা সমাগম বা অনুপ্রবেশের একটি চেষ্টা থাকে, সাম্প্রতিককালে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বা নাম উল্লেখ করে এরকম অনেক মুখ আমরা দেখলাম যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। এই রকম পরিস্থিতিতে অনেকেই বলেন যে জয় কি পারবে বাংলাদেশকে সঠিক পথে রাখতে? দেখুন, এখানেও কিন্তু জয় যে সেও কিন্তু এই সততা, এটাও কিন্তু উত্তরাধিকার হিসাবে পেয়েছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশের স্থপতি, অবিসংবাদিত নেতা, আমাদের জাতির পিতা। তার সম্পর্কে কিন্তু কোনো দুর্নীতির তিনি 3.5 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি। দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে হয়নি, যদিও যারা ক্ষমতা গ্রহণ করেছিলেন তাকে হত্যা করে তারা অনেক কিছুই বলেছিলেন যে 32 নম্বরে বহু কিছু সম্পদ আছে, কিন্তু তারপরে কি হলো সেগুলো সবই মিথ্যা প্রমাণ। তখন একটি বড় অপপ্রচার করতে একটি গোষ্ঠী। তার মা আজকের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, তিনি আজকে 4 টার্ম তিনি দেশের প্রধানমন্ত্রী। এবং এখন যদি বলা হয় যে তার চেয়ে অভিজ্ঞ, তার চেয়ে পরিচিত রাজনীতিতে বলুন, আমাদের রাজনীতিতে বলুন, আর সরকার পরিচালনায় বলুন, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। এবং বিশ্বের যে কয়েকটি জরিপ হয়েছে তার মধ্যে বলা হয়েছে যে কয়েকজন সৎ সরকার প্রধান আছেন, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা আছে। সেখানেও কিন্তু তিনি তার সততার প্রমাণ রেখেছেন। সেই হিসাবে জয়ও কিন্তু উত্তরাধিকার হিসাবে এই সততার ঐতিহ্য পেয়েছে। এবং আমাদের এখানে অনেক রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার কি হয়েছে সেই বিতর্কে আমি এখানে গেলাম না, বিতর্ক এনে আমি তিক্ততার সৃষ্টি করতে চাই না। কিন্তু বাস্তবতা হলো যে এটা স্বীকার করতে হবে যে এই পরিবারটি, বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর দৌহিত্র বা অন্যান্য তার যারা আছেন, তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে ক্ষমতার শীর্ষে যাওয়ার পরেও কিন্তু অন্তত মানুষের প্রতি ভালোবাসা দেখানো এবং সততার নিরিখে তাদেরকে কিন্তু তারা রক্ষা করতে চেষ্টা করেছে। এটা কিন্তু আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এবং বিশ্বের রাজনীতি বলুন, আর আপনি যে রাজনীতির বর্তমান কথা বললেন, সেই রাজনীতি শুধু আওয়ামী লীগের ভিতরে রাজনীতি নয়, সকল রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু এই দুর্বৃত্তায়ন বা দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এটি হয়েছে। আপনার ব্যবসায় ক্ষেত্রে বলুন, যারা ক্ষমতার রাজনীতিতে নেই কিন্তু ব্যবসা করছেন, তাদের মধ্যেও আছে, আমাদের প্রফেশনালদের মধ্যেও আছে। কোন জায়গাতে আজকে মূল্যবোধের অবক্ষয় নেই? সব জায়গাতে হয়েছে। তার মধ্যে অন্তত কয়েকটি দৃষ্টান্ত আমাদেরকে অনেকটা যাকে বলে উজ্জীবিত করে। তাই আমি মনে করি ভবিষ্যতে, এখন পর্যন্ত জয় যে কাজটি করছেন, তার মাকে তিনি সাহায্য করছেন সরকারের পরিচালনায়, তাও শুধুমাত্র তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তথ্য এবং প্রযুক্তি বিষয়ক যে উপদেষ্টা করা হয়েছে, সেখানেই তিনি তার কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছেন।
এবং সেই কন্ট্রিবিউশনগুলো কিন্তু ভিজিবল, একেবারে যাকে বলে এই কন্ট্রিবিউশন আমাদেরকে কি করছে আমরা সবাই দেখছি। ডিজিটাল বাংলাদেশ আজকে শুধু আইসিটি ডিজিটাল বঙ্গবন্ধু স্যাটেলাইট তা নয়, কিন্তু আমাদের পুরো অর্থনীতি, সমাজ ব্যবস্থা, আমাদের ব্যক্তিগত জীবন সমস্ত কিছুই কিন্তু এই আইসিটি বা প্রযুক্তি কিন্তু আজকে প্রভাবিত করছে, নিয়ন্ত্রণ করছে। এই জায়গাটাতে এসে উনি সরাসরি রাজনীতিতে আসবেন কিনা, দলীয় রাজনীতিতে আসবেন কিনা, সেটা দুজনের উপর নির্ভর করে, তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটি তার নিজের, আরেকটি হলো তার মার সিদ্ধান্ত, আরেকটি হলো সময় এবং ইতিহাস। যেমন ধরুন আমাদের আজকের প্রধানমন্ত্রী, তিনি দেশে ছিলেন না, বিদেশে তিনি বহু কষ্টে জীবনযাপন করছিলেন। তার অবর্তমানে 1981 সালে তার এই দল তাকে দলকে মানে ঐক্যবদ্ধ রাখার জন্য, দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে তাকে তার অবর্তমানে সভানেত্রী নির্বাচিত করে তাকে দেশে নিয়ে আসলেন। অর্থাৎ সময় বলে দেবে, ইতিহাস বলবে কে কখন কোথায় কিভাবে আসবে। জয়ের আগমন রাজনীতিতে, সক্রিয় রাজনীতি, দলীয় রাজনীতি, এটা নির্ভর করবে সময়ের জন্য, আমরাও বাংলাদেশের মানুষ ইতিহাসের ইয়েতে। তবে একটি কথা স্বীকার করতে হবে, যোগ্য শিক্ষিত মানুষকে ভালোবাসবে এবং পারিবারিক একটি ঐতিহ্য যাদের আছে, তাদের হাতে যদি দেশের রাজনীতি, সরকার যদি পরিচালিত হয়, তাহলে হয়তো আমরা অনেক বেশি জনগণ উপকৃত হতে পারবো। যেমনিভাবে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণের জন্য আমরা আজকে কোথায় গিয়েছি সেটি আমরা অনুধাবন করছি। ইকবাল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে, সময় একদম নেই। দর্শক, সজীব অজের জয়ের 50তম জন্মদিনে আবারও শুভেচ্ছা এবং নিরন্তর ভালোবাসা জানিয়ে শেষ করছি লেট এডিশন। দর্শক, জানিয়ে রেখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।